কিছুক্ষণ পর বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা। ইনজুরি নিয়েই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তাসকিন। সাইফুদ্দিন বাদ, চমক হতে পারেন মিরাজ। জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে রেখেও পারভেজ ইমনকে না খেলানোয় বিসিবির কড়া সমালোচনা রফিকের। বিশ্বকাপে ভালো না করলে বাংলাদেশকে বড় দল মানবে না কেউ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। শুরুতেই ক্রিকেটের খবর। কিছুক্ষণ পর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্কোয়াড। সেখানে আছেন রিপোর্টার মাহবুব রিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, কি তথ্য আছে আপনার কাছে? আপনি নাটক বলতে পারেন, জটিলতা বলতে পারেন, মহাকাব্য বলতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে যা হচ্ছে হোম অফ ক্রিকেটে সেটা কোনোভাবেই পেশাদারিত্বের কোনো লক্ষণ নয়। 12টা 30 মিনিটে আনুষ্ঠানিকভাবে গতকাল বিসিবি থেকে যেমনটা জানানো হয়েছিল যে 12টা 30 মিনিটে বিশ্বকাপের দল ঘোষণা করা হবে, কিন্তু এখন যদি বলি ঘড়ির কাঁটায় 1টা 2, অর্থাৎ মানে 30 মিনিটেরও বেশি সময় পার হয়ে গেছে। এখনও কিন্তু এই হোম অফ ক্রিকেটে নির্বাচক থেকে শুরু করে কাউকেই আমরা দেখিনি যারা কিনা বিশ্বকাপের দলটা ঘোষণা করবেন। একেবারে জটিলতার শুরুতে আপনি যদি লক্ষ্য করেন বিশ্বকাপের উপলক্ষে অন্যান্য যে দলগুলো আছে তারা কিন্তু অধিকাংশই দল ইতোমধ্যে ঘোষণা করে দিয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ এখন পর্যন্ত নাকি তাদের স্কোয়াডটাই চূড়ান্ত করতে পারেনি। গতকাল রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, নির্বাচক, হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক সবাই মিলে অনলাইনে মিটিং করেছেন। মিটিং আসলে গেল অনেক দিন ধরেই হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত দল ঘোষণার আগ পর্যন্ত নাকি সেই চূড়ান্ত যে 15 সদস্যের স্কোয়াড সেটাই নাকি এখন পর্যন্ত তারা ঠিক করতে পারেনি, যে কারণেই নাকি এতটা বিলম্ব। পেশাদারিত্বের কথা বলছিলাম, সেসব ছাপিয়ে যদি দলের কথা বলি, সবশেষ খবর নিশ্চয়ই সময় সংবাদের মাধ্যমে দর্শকরাও জেনে গেছেন সাইফুদ্দিনের হয়তোবা বিশ্বকাপের যে স্বপ্ন সেই স্বপ্নের সলিল সমাধি ঘটছে। শেষ মুহূর্তে হয়তোবা যে আমেরিকার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ রয়েছে বিশ্বকাপের আগে, সেখানে হাসান মাহমুদকে হয়তোবা ডাকা হতে পারে। এছাড়াও তানভীর নাকি তানজিম সাকিব এমন একটা গুঞ্জন ছিল, যদ্দূর আমরা জানতে পেরেছি দুজনেই কিন্তু সেই বিশ্বকাপ বহরে আছেন। মেহেদী হাসান মিরাজের কথা শোনা যাচ্ছিল বেশ জোরে সোরে, একজন ব্যাকআপ ওপেনারের কথা, কিন্তু আমরা যদ্দূর জানতে পেরেছি মেহেদী হাসান মিরাজ হয়তোবা 15 সদস্যের যে দল সে দলে শেষ পর্যন্ত হয়তোবা তিনি না থাকতে পারেন, তার হয়তো জায়গা মিলতে পারে স্ট্যান্ড বাই। যেহেতু বাংলাদেশের সঙ্গে আমেরিকা একটা অনেক দূরত্ব রয়েছে এবং ইনজুরি যেহেতু কনসার্ন রয়েছে এই দলে, সেহেতু আমরা যত শুনতে পেরেছি যে একটু বড় সড়ো বহন নিয়ে, অর্থাৎ শুধু 15 সদস্য নয়, এর বাইরে আরও 3 জন কমপক্ষে ক্রিকেটার, অর্থাৎ 18 জনের একটা বহন নিয়ে কিন্তু বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবে 15 তারিখ মধ্যরাতে। এবং সেই দলের বাকি নামগুলো কিন্তু মোটামুটি প্রত্যাশিতই, অর্থাৎ ওপেনিংয়ে লিটন কুমার দাস থাকছেন নিশ্চিত, সৌম্য সরকার, তামিম রয়েছেন, তাওহিদ হৃদয় রয়েছেন, নাজমুল হোসেন শান্ত রয়েছেন, সাকিব আল হাসান রয়েছেন, শেখ মেহেদী রয়েছেন। তবে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কারা থাকবে সেটা কিন্তু যখন বিসিবি এই নাটক শেষে দল ঘোষণা করবে তখনই আমরা বলতে পারবো। তো এই ছিল আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বাংলাদেশ দলের দল ঘোষণার সবশেষ খবর। যেমনটা আমাদের রিপোর্টার মাহবুব রিমন বলছিলেন, আসলে এই বাংলাদেশ দল নিয়ে, এবারে টি-20 বিশ্বকাপের দল নিয়ে নাটক চলছে। অন্যান্য দেশের বোর্ডগুলো যেখানে তাদের দলগুলো অনেক আগেই ঘোষণা করে ফেলেছে, বাংলাদেশ এখনও তাদের দলটা ঘোষণা করতে পারেনি। এমনকি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে 12:30টা দল ঘোষণা করার কথা ছিল, সেটিও এখনও তারা দেয়নি। আমরা দেখছিলাম সাংবাদিকরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই কোন লাকি 15 জন হচ্ছেন এই যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের যে টি-20 বিশ্বকাপ সেই বিমানে উঠবেন, সেটাই এখন আসলে অপেক্ষা করছেন গণমাধ্যম কর্মীরা। জিম্বাবুয়ের মতো দলের সঙ্গে খেলে বিশ্বকাপে গেলে মেগা আসরের বড় দলগুলো বাংলাদেশকেও জিম্বাবুয়ের মতো দল ভাববে, এমন মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। তিনি আরও বলেন, বিসিবি তরুণ ক্রিকেটারদের ধ্বংস করছে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচে পারভেজ হোসেন ইমনকে স্কোয়াডে রেখেও না খেলানোয় এমন ক্ষোভ প্রকাশ করেন রফিক। যখনই খাদের কিনারায় বাংলাদেশ, তখনই প্রকৃত বন্ধু হিসেবে টাইগারদের পাশে দাঁড়ায় জিম্বাবুয়ে। নিজেরা হেরে লাল সবুজদের বাড়ায় আত্মবিশ্বাস। দেশের অনেক ক্রিকেটারের রেকর্ডও আছে এই দলটার বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ হারের পর এবারও বিশ্বকাপের আগে এই জিম্বাবুয়ে চেষ্টা করেছে টাইগারদের ছন্দে ফেরাতে, তবে কতটা পেরেছে তা নিয়ে আছে বড় প্রশ্ন। লাস্ট 2-3টা বিশ্বকাপ দেখেন, ওই ওদের সাথে কিন্তু খেলে গিয়েছে, বাট আপনি যদি ওই রকম চিন্তা ভাবনা করেন, আপনি হারেন
একটা ভালো টিমের সাথে খেলেন, যেই টিমগুলো আপনার সেমিফাইনাল কোয়ালিফাই করে। বিশ্ব আসরে অনেক ম্যাচই তীরে এসে তরি ডোবানো রেকর্ড আছে বাংলাদেশের। ম্যাচ হারলেও থাকে নানা অজুহাত। এই সংস্কৃতি থেকে বের হওয়ার পরামর্শ রফিকের। আমরা এরকম যে নতুন টিম আসছি, আমরা ভালো ক্রিকেট খেলবো, এখন কিন্তু ওই দিন চলে গেছে। ওপেনিংয়ে সৌম্যকেই খেলানো হয়েছে, যে বারবার ব্যর্থ হচ্ছে পারফর্ম করতে। অথচ প্রথম 3 ম্যাচের স্কোয়াডে ছিলেন পারভেজ ইমন। ঘরোয়া ক্রিকেটে ছন্দে থাকা এই ক্রিকেটারকে সুযোগই দেয়নি টিম ম্যানেজমেন্ট। ওই প্লেয়ারটা যখন আপনি বাদ দিবেন তখন কিন্তু আর মেন্টালি কিন্তু অনেক নিচে চলে যাবে। ইতিহাস দেখেন বাংলাদেশে অনেক প্লেয়ার এরকম নষ্ট করেছে। সিরিজ জিতে যাওয়ার পরে তো একটা নতুন প্লেয়ার ট্রাই করে যে ঠিক আছে দেখি, কিন্তু দেখা যায় আপনি আরো স্ট্রং টিম নামাচ্ছেন। স্ট্রং টিম নামায় কি আপনি 200 রান করেছেন? এবারে ঢাকা প্রিমিয়ার লিগে 13 ইনিংসে 3 সেঞ্চুরি ও 2 ফিফটিতে 623 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন ইমন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আবারও বিশ্বকাপ দল ঘোষণার খবর জানাবো। আমরা জানি যে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নির্বাচকরা সবাই আসলে প্রেস কনফারেন্স রুমে হাজির হয়েছেন। গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকার এবং আব্দুর রাজ্জাক তারা দলটা ঘোষণা করবে। আমরা সেখানে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি, যে দলটি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে 2024 সালে। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তনজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী আনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি হাসান, মোহাম্মদ রিশাদ হুসেইন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তনজিম হাসান সাকিব। এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে 2 জন খেলোয়াড় যাচ্ছেন। তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। এবং উল্লেখ্য যে বিশ্বকাপের আগে ইউএসের সঙ্গে আমাদের 3টি টি-20 ম্যাচের সিরিজ আছে, সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত 2 জন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। পরিচয় দিব। এর আগে অনেক সিরিজে দেখতাম বা বিশ্বকাপে ওরকম আসলে সহ-অধিনায়কের নামটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতো না। এবার সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে এবং যাকে নির্বাচিত করা হয়েছে তিনি প্রথমবারের মতো সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। কি কারণে আসলে তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো? এটা একটা গ্লোবাল টুর্নামেন্ট। এর আগে তো আমি কোনো দল ঘোষণা করতে আসিনি। এটা বিসিবির সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন আহমেদকে নির্বাচিত করেছেন। ডেফিনেটলি উনি একজন আরেক জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি ডিপার্টমেন্টকে লিড করছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মেটে। তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে কারণেই তাকে এটা নির্বাচন করা হয়েছে। আমরা কিছুদিন আগে ক্যাপ্টেনের মুখ থেকে শুনেছি উনি বাংলাদেশের মানুষ অনুরোধ করেছেন যেন আশা খুব বেশি না করা হয়। তো আপনাদের জন্য একটা ফার্স্ট বিগ অ্যাসাইনমেন্ট, একটা ওয়ার্ল্ড কাপ টিম আপনারা ডিক্লেয়ার করলেন। এই দলটার কাছ থেকে আপনাদের আশাটা কি? কতটুকু বা কত বড় আশা করছেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি যখন একটা মুভি দেখতে যাব, আমি যে হিরোকে মুভিটা দেখতে যাব, আমি তো নিশ্চিতভাবে আশা করবো যে
উনি খুব ভালো অভিনয় করবেন, সেই জন্যই আমি দেখতে চাই। তো মানুষ যখন প্রত্যাশার জায়গা থেকে ভালো কিছু আশা করবে এবং ক্যাপ্টেন বলবে যে খুব বেশি আশা না করতে, এই জিনিসটা খুব সাংঘর্ষিক হয়ে যায়। দেখেন, আমাদের দেশে ক্রিকেটের একটা বিশাল উন্মাদনা আছে। আমরা সবসময় দেখেছি, যখন আমরা বড় আসরে খেলিনি তখনও আমরা দেখেছি যে গ্যালারি ভর্তি দর্শক, ক্রিকেট ফলোয়ার। আইসিসি ট্রফির থেকে আমরা সেটা লক্ষ্য করছি 97 থেকে। সেটা একটা বিশাল উন্মাদনাটা এখন আরও অনেক ব্যাপকভাবে ডালাপালা মেরেছে। সো দ্যাট সেই আলোকে হয়তো দলনায়ক বুঝতে পেরেছেন এবং সবাইকে এই ব্যাখ্যাটা দিতে চেয়েছেন যে অতিরিক্ত এক্সপেকটেশন যেন না থাকে। টি-20 ক্রিকেটে এখন আমরা ঠিক সেই পর্যায়ে চলে যাইনি যে আপনি সেমিফাইনাল স্টেজে আপনাকে দলটাকে ধরে নিয়ে নিতে পারবেন, যে কোনো কিছুই হতে পারে। তো আমার মনে হয় তিনি যেটা বলতে চেয়েছেন যে ফেজ বাই ফেজ আগানোর জন্য প্রথম ধাপ, দেন যদি দ্বিতীয় ধাপে যাওয়া যায়, দেন দেশ সেখানে যেন একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। মানে বাস্তব শক্তির আলোকে নিরিখে হয়তো তিনি এই কথাটা বলার চেষ্টা করেছেন। ডেফিনেটলি আমরা আশা করি, প্রত্যাশা আমাদের দলের কাছে আছে যে আমরা প্রথম রাউন্ডটাকে পার হয়ে দ্বিতীয় রাউন্ডে যেন আমরা খেলতে পারি। দ্বিতীয় রাউন্ডে খেললে ডেফিনেটলি সেখানে আমরা আবার একটা প্রচেষ্টা থাকবে, তারপরের ধাপে যাওয়ার একটা প্রত্যাশা থাকবে। লিমু ভাই, বিপিএল এ ভালো করার পর সাইফুদ্দিনকে আপনারা নিয়ে এসেছিলেন জিম্বাবুয়ে সিরিজে। তিনি কিছু ম্যাচে ভালো করেছেন, আবার কিছু ম্যাচে রান দিয়েছেন। তো তার জায়গায় আবার তানজিম হাসান সাকিবকে নিয়েছেন। ওটা আসলে কি বিবেচনা ছিল, যে কোন জায়গা থেকে আপনারা মনে করছেন যে সাইফুদ্দিনের থেকে তানজিম আপনাদের বেটার মনে হয়েছে? দেখেন, এখানে সবাই খুব ক্লোজ বাই। আমরা যে দলটাকে নির্বাচন করেছিলাম এবং যে দলটা আমরা দিয়েছিলাম 30 তারিখে, সেই দলটা একটা প্রেক্ষাপটে আমরা নির্বাচন করেছিলাম। আমাদের দুটো রাস্তা খোলা ছিল। একটা হচ্ছে যে প্রেজেন্টলি যারা ফিট আছে তাদের উপর থেকেই দলটাকে নির্বাচন করা। আরেকটা হচ্ছে যে আমাদের কিছু ইনজুর্ড প্লেয়ার ছিল, আপনি জানেন যে, এবং কিছু পরখ করে দেখার ব্যাপার ছিল, স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন কুডন্ট মেক ইট, বাট হি ওয়াজ ভেরি ক্লোজ বাই। আমি তারেক, আমার যেটা প্রশ্ন হচ্ছে তাসকিনকে নিয়ে। তাসকিনের ব্যাপারে কিছু ইনজুরি যেটা ছিল, তো এটার একটা আপডেট যদি একটু দিতেন, এবং ওয়ার্ল্ড কাপের আগে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, এটা কতটুকু আপনারা কনফার্ম? এটা হয়তো আরো ভালো মেডিকেল কমিটি হয়তো আপনাদেরকে আপডেট করতে পারবে, বাট যতটুকু তথ্য জানা আছে যে তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবহাল আছেন এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। ইটস নট যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের 25 তারিখের মধ্যে নিয়ে ঢুকতে হবে, তারপরে কেউ ইনজুর্ড হলেই তখনই শুধু আপনি বদলাতে পারবেন। ব্যাপারটা ঠিক এমন না। আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কে নিয়েও আপনি টুর্নামেন্টে ঢুকতে পারবেন। ইউএসএ সিরিজে বলা যায় যে সোফার যা মেডিকেলের রিপোর্টে যে বলা হয়েছে, সেখানে আমার মনে হয় না তাসকিন সেখানে খেলতে পারবেন। বাট দলের সঙ্গে যারা রিজার্ভ হিসেবে যাচ্ছেন, ট্রাভেল করছেন, তারা তখন সেখানে অ্যাভেলেবেল থাকবে সিলেকশনে ইউএসএ পার্টটায়। ভাইয়া, সাইফুদ্দিন এবং তানজিম সাকিব সম্পর্কে একটা সম্পর্ক প্রশ্ন একটু করতে চাই। আপনি বললেন যে পারফরমেন্সের দিক থেকে তারা দুজন অলমোস্ট ক্লোজ বাই ছিলেন, হয়তো আরো কিছু ফ্যাক্টর আপনারা দেখেছেন। আমরা পারফরমেন্সটা দেখি, বিপিএল এ তানজিম সাইফুদ্দিনের উইকেট ছিল 50, সেখানে 9 ম্যাচে 11টা উইকেট ছিল তানজিম সাকিবের। এই সিরিজেও সাইফুদ্দিনের 8টা উইকেট, 2 ম্যাচে 1 উইকেট হচ্ছে তানজিম সাকিবের। সেক্ষেত্রে পারফরমেন্সটা কিভাবে ক্লোজ বাই হয়? এবং আমরা তানজিম সাকিব যখন বোলিং করেছেন তখনও দেখেছি লাইন লেন্থের উপরে তার কন্ট্রোল কিছুটা কমই ছিল।
মানে এই ক্ষেত্রে ইনজুরি কি কোনো কারণে একটু আপনাদের বেশি কনসার্ন এসেছে, যে সাইফুদ্দিনের কি ইনজুরি সংক্রান্ত কোনো ইস্যু ছিল, নাকি মানে এক্স্যাক্টলি কোন জায়গাটার কারণে আপনারা তানজিম সাকিবকে একটু বেশি এগিয়ে রেখেছেন? তানজিম সাকিবকে আমরা এর আগেও শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে আমরা দেখেছি অ্যান্ড তার একাগ্রতা, তার থেকে তার যে দেওয়ার মাঠে যে ডেলিভার করার যে প্রচেষ্টা, সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে। অ্যাজ এ ফিল্ডসম্যান হি ইজ ভেরি গুড অ্যান্ড অ্যাজ ওয়েল আমরা যে কারণে একটু বেশি মুখিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে, ব্যাটিং করার তিনি খুব একটা সুযোগ পাননি, তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম লক্ষিত হয়েছে। সেখানে আরও অনেক উন্নতি করতে হবে। আমার মনে হয় যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি। নাহলে আমি যেটা বললাম, হি ওয়াজ ইন আওয়ার মাইন্ড। আপনি যে বললেন বিপিএলের আলোকে চিন্তা করে কিন্তু আমরা একটা দল গুছিয়েছিলাম। এই দলটার থেকে আমরা খুব বেশি বিচ্যুত হইনি। হয়তো একটা প্লেয়ার, এই সাইফুদ্দিনই একমাত্র প্লেয়ার যে নাকি আমাদের 30 তারিখের দল থেকে হি কান্ট এবল টু মেক ইট। আদারওয়াইজ যে দলটা আমরা ঘোষণা করলাম, আমাদের এই দলের 15 জন খেলোয়াড়ই থাকতো, শুধু সাইফুদ্দিনের জায়গায় এখন সাকিব চলে আসলো, তানজিম সাকিব চলে আসলো। জি আমার আসলে আপনি লাস্ট যে কথাটা বললেন সেটাই প্রশ্ন ছিল, যে আইসিসির কাছে যে দলটা পাঠানো হয়েছে সেই এক্স্যাক্ট 15 জনই কি এখানে আছে কিনা, এর উত্তরটা তো আপনি দিলেনই যে একটা জায়গায় চেঞ্জ হয়েছে। আপনার টিমের যে মানে কম্পোজিশনটা কি সেম রয়েছে, মানে 15 এর আগে যে দলটা পাঠিয়েছিলেন 4 জন পেস বোলার, 4 জন স্পিনার, এইভাবেই কি দলটা করা হয়েছে? এক্স্যাক্টলি সেম দল। এবং এখানে মেইনলি একটু ক্লিয়ার করে দিই, আমি মেইনলি তানজিম সাকিব এবং সাইফুদ্দিনের মধ্যে আমাদের একটা ডিবেট, মানে প্রতিদ্বন্দ্বীরা চলছিল। আপনারা জানেন যে বাকি 3 জন তো আমাদের কনফার্ম ছিলই, এবং বাকি 3 জনকে যদি রিপ্লেস করতে হয় সেখানে আমাদের একটা ফার্স্ট চয়েস ছিল হাসান মাহমুদ। বাট বিট আনফর্চুনেট, তাকে আমাদেরকে ক্যারি করতে হচ্ছে। বাট হোপফুলি যে হয়তো তাকে লাগবে না, বাট লাগতেও পারে। বাট অফকোর্স আমেরিকার সঙ্গে খেলাতে তো লাগবেই সিরিজ। ভাই, যেহেতু দল একটা ঘোষণা করে আলটিমেটলি দলের আপনি চান্সেস নিয়ে কথা বলতেন, কিন্তু দলের কম্পোজিশনটা নিয়ে যেটা মনে হচ্ছিল মানে পিচ স্টাডি থেকে শুরু করে সব কিছুর পর যে আপনারা যেভাবে মিটিং করলেন দলটা, এটা কি আপনার গত কয়েকটা বাইলেটারাল সিরিজ বা এই দলটার মধ্যে ডিফারেন্স দেওয়া বায়োলেটারাল সিরিজ তো আপনি একজন প্রতিপক্ষের এগেনস্টে খেলছেন। এখানে আপনি বৈশ্বিক ক্রিকেটে আপনার অ্যাটলিস্ট প্রাথমিক পর্যায়ে তো আমাদের 4 জন প্রতিদ্বন্দ্বী, 4টা ম্যাচ আমাদের খেলতে হচ্ছে, এবং 2টো ভিন্ন জায়গাতে আমরা খেলছি, ওয়েস্ট ইন্ডিজে এবং আমেরিকাতে। সো প্রতিপক্ষর আলোকে আপনি দেখবেন যে সেকেন্ড পার্টে আমরা সেন্ট ভিনসেন্টে যে দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের নেদারল্যান্ডে কিন্তু আপনি দেখবেন অনেক ডানহাতি ব্যাটসম্যান আছে। নেপাল, সেখানেও আমরা স্টাডি করেছি, সেখানেও ডানহাতি অনেক ব্যাটসম্যান আছে, প্লাস সেখানে উইকেট স্পিনকে সাহায্য করতে পারে। তো সেটা আরেকটা কারণ হচ্ছে তানভীরের ইনক্লুশনের কারণটা। কিছুক্ষণ আগেই টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করলেন বিসিবি নির্বাচকরা। আমরা যেটা দেখলাম যে সময় সংবাদ আসলেই আগে যে দলটা আপনাদের জানিয়েছিল সেই দলটাই নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে 15 সদস্যের একটা দল ঘোষণা করেছে। তবে এখানে সবচেয়ে বড় চমক সেটি হচ্ছে তাসকিন আহমেদকে সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে। এতক্ষণ আমরা সেই দল ঘোষণার প্রেস কনফারেন্সেই ছিলাম। সেই প্রেস কনফারেন্সটির আরও বাড়তি অংশ যেটি রয়েছে সেটি দেখতে আপনারা সময় সংবাদের ফেসবুক পেজে রোম করুন। ফেডারেশন কাপের খবর, হাই ভোল্টেজ সেমিফাইনালে মাঠে নামতে যাচ্ছে 2 জায়ান্ট, বসুন্ধরা কিংস ও আবাহনী। চলতি মৌসুমে ট্রেবল জয়ের হাতছানি কিংসের সামনে, আর 1 মৌসুম পর ফেডারেশন কাপের শিরোপা পুনরুদ্ধারের সুযোগ আবাহনীর। ফেড কাপের ফাইনালের টিকিট কাটতে মরিয়া 2 দলই। গোপালগঞ্জে রোমাঞ্চকর এই লড়াই শুরু হবে আজ দুপুর 3টায়। ম্যাচের আগে বেশ সিরিয়াস 2 দলের সদস্যরা। গত আসরে শিরোপা হাতছাড়া হলেও এবারের মৌসুমে মোহামেডানের কাছ থেকে টাইটেল ছিনিয়ে আনার লক্ষ্য কিংসের। এরই মধ্যে লিগ টাইটেল নিশ্চিত করা ব্রুজনের দল ফেড কাপের ফাইনালও নিশ্চিত করতে চায়। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বহুল প্রত্যাশিত বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা। সহ অধিনায়ক হয়ে বিশ্ব আসরে যাচ্ছেন তাসকিন, বাদ সাইফুদ্দিন, স্ট্যান্ড বাই 2 ক্রিকেটার। এবং ফেডারেশন কাপের সেমিফাইনালে বিকেলে মুখোমুখি হবে বসুন্ধরা ও আবাহনী। ট্রিপল জয়ের পথে এগোতে চায় কিংস। শিরোপা পুনরুদ্ধারে ফাইনালের টিকিট কাটতে মরিয়া আকাশী নীলরা।
এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময়ের সঙ্গে থাকবেন জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ মাকসুম। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।